হ্যালো এভরিওয়ান, আজকে তাহলে ক্লাস 11 এন্ড রিপিটার্স এর জন্য একটা এক্সট্রা ক্লাস, যে ক্লাসটাই আমি তোমাদের পড়াবো হাইড্রোকার্বন। অলরেডি আমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টারটার কিন্তু অ্যালকেন পার্টটা কমপ্লিট হয়ে গেছে। আমরা পড়েছিলাম যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যান্ড আমরা পড়বো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে। চ্যাপ্টারটা যথেষ্টই লেন্দি চ্যাপ্টার, আর তার মধ্যে আমাদের কিন্তু অ্যালকিন পার্টটা কমপ্লিট হয়েছে। আজকে আমরা স্টার্ট করব অ্যালকিন থেকে। আমরা বলেছিলাম স্যাচুরেটেড এর মধ্যে পড়ে অ্যালকিন, কারণ সেটা কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। অ্যালকিন সেটা হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ডের মাধ্যমে, আর এটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে পড়ে। আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন সেটা ডবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। আনস্যাচুরেটেড মানে হচ্ছে সেটা হচ্ছে তোমার মাল্টিপল বন্ড, সেখানে ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, আর বোথ হতে পারে। এবার যদি ডবল বন্ড হয় তাকে বলবো অ্যালকিন, আর যদি ট্রিপল বন্ড হয় তাহলে সেটাকে অ্যালকাইন বলে। ঠিক আছে, কিন্তু দুটোই হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। চলো তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি এবং আমরা অ্যালকিন পার্টটা স্টার্ট করি। দেখো, আমরা সেই একদম অ্যালকিন পার্টটায় চলে এসেছি, তাই তো? অ্যালকিন আমরা এতদিন পড়ছিলাম যেটা, সেটা হচ্ছে অ্যালকেন। এবার অ্যালকিনস আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে অ্যাটলিস্ট একটা ডবল বন্ড তো তার মধ্যে থাকবেই। হ্যাঁ, যেমন ধরো H2C ডবল বন্ড CH2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যালকিন। ইথিন, ওকে, অ্যাটলিস্ট ওয়ান ডবল বন্ড থাকবেই। তাহলে এবার অ্যালকিনের জেনারেল ফর্মুলা বলতে আমরা কি বুঝবো? তাহলে হোয়াট শুড বি দ্য জেনারেল ফর্মুলা অফ দ্য অ্যালকিন? সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ ওয়ান ডবল বন্ড বিটুইন দ্য টু কার্বন অ্যাটমস ইন অ্যালকিন, তাহলে দে মাস্ট পসেস টু হাইড্রোজেন অ্যাটম লেস দেন অ্যালকেন। অ্যালকেনের যে হাইড্রোজেন অ্যাটম তার থেকে দুটো হাইড্রোজেন অ্যাটম কিন্তু কম হবে, টু হাইড্রোজেন অ্যাটমস লেস দেন অ্যালকেন। অ্যালকেনের থেকে দুটো হাইড্রোজেন অ্যাটম কম হবে। তাহলে অ্যালকেনের যদি জেনারেল ফর্মুলা হতো এইচ CnH2n+2, তাহলে এই দুটো মাইনাস করে দিই আমরা, তাহলেই কিন্তু অ্যালকিনের জেনারেল ফর্মুলা পেয়ে যাই CnH2n। এটাই হচ্ছে অ্যালকিনের জেনারেল ফর্মুলা। তাহলে জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন, তাহলে একটা ডবল বন্ড যদি থাকে দুটো কার্বন অ্যাটমের মধ্যে, যদি একটা ডবল বন্ড থাকে, যেহেতু অ্যাটলিস্ট একটা ডবল বন্ড তো থাকতেই হবে, কন্টেন্ট করতেই হবে, সেটাকেই অ্যালকিন বলতে পারবো। তাহলে জেনারেল ফর্মুলা ফর অ্যালকিনের হয়ে যাবে CnH2n। অ্যালকেনকে যেমন প্যারাফিন বলা হতো, অ্যালকিনকে বলা হয় অলসো নোন অ্যাজ অলিফিন। অয়েল ফর্মেশন হয় এখানে, সিন্স দ্য ফার্স্ট মেম্বার ইথাইলিন বা ইথিন C2H4, যেটা আমরা এখানে করলাম C2H4, was found to form an oily liquid on the reaction with chlorine। ক্লোরিনের সাথে রিয়াকশন করে কি করে? ক্লোরিনের সাথে রিয়াকশন করে মানে একটা অয়েলি লিকুইড ফরমেশন করে, অয়েলি লিকুইড ফরমেশন করে। ঠিক আছে, অয়েলি লিকুইড ফরমেশন করে ক্লোরিনের সাথে রিয়াকশন করে, তাহলে সেই কারণে একে অলিফিন বা অয়েল ফর্মিং বলা হয়। এবার চলে আসি, এটা গেল একটা অ্যালকিনের ইন্ট্রোডাকশন পার্ট, যে সেখানে আমরা পড়বো যে জেনারেল ফর্মুলাটা কি হবে, আর জেনে রাখবো যে অ্যাটলিস্ট ওয়ান ডবল বন্ড থাকতেই হবে, অ্যাটলিস্ট ওয়ান ডবল বন্ড থাকতেই হবে। আর CnH2n হচ্ছে এটার জেনারেল ফর্মুলা। এটাকে আরেকটা নাম আছে, যেমন অ্যালকেনে আমরা প্যারাফিন পড়েছিলাম, অ্যালকিনের আরেকটা নাম অলিফিন। স্ট্রাকচার অফ দ্য ডবল বন্ডের স্ট্রাকচার পড়বো। কার্বন কার্বন ডবল বন্ড in alkenes consist of one strong sigma bond due to head-on overlapping of sp2 hybridized orbital and one weak pi bond obtained by lateral or sidewise overlapping of the two p orbitals of the two carbon atom। তাহলে এই যে কার্বন কার্বনের মধ্যে যে ডবল বন্ডটা থাকে, হ্যাঁ, এই যে কার্বন আর কার্বন,
এর মধ্যে যে ডবল বন্ডটা থাকে, এই ডবল বন্ডের মধ্যে একটা হচ্ছে তোমার সিগমা বন্ড, আর একটা হচ্ছে তোমার পাই বন্ড। ঠিক আছে, একটা সিগমা বন্ড থাকে সেটা খুবই স্ট্রং হয়, আর যেটা পাই বন্ধন সেটা কিন্তু খুবই উইক হয়। হ্যাঁ, বন্ড এনথালপি হয় 397, বন্ড এনথালপি 397 কিলোজুল পার মোল। আর আমাদের হচ্ছে তোমার উইক যে পাই বন্ডটা থাকে তার বন্ড এনথালপি হয় 284 কিলোজুল পার মোল। দেখছো তাহলে স্ট্রং সিগমা বন্ধনের কতটা বেশি বন্ড এনথালপিটা। তার কারণ কেন স্ট্রং হয়, হেড অন ওভারল্যাপিং অফ দ্য sp2 হাইব্রিডাইজড অরবিটাল। আর উইক পাই বন্ড কেন না, সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে। দুটো যে টুপি অরবিটালস, দুটো কার্বনের মধ্যে দুটো কার্বন অ্যাটমের টুপি অরবিটালস ল্যাটারালি বা সাইড ওয়াইজ ওভারল্যাপ করে, সেই জন্য উইক পাই বন্ড তৈরি হয়। তাহলে ডবল বন্ড ইজ শর্টার ইন বন্ড লেন্থ, বন্ড লেন্থের দিক থেকে কিন্তু শর্ট হয় দেন দ্য কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। ডবল বন্ডের বন্ড লেন্থ শর্ট হয়। দেখো কার্বন কার্বন যখন সিঙ্গেল বন্ড হচ্ছে তখন কিন্তু তাদের বন্ড লেন্থটা 154 পিকোমিটার হচ্ছে, কিন্তু যখন ডবল বন্ড হচ্ছে তার ক্ষেত্রে 134 হয়ে যাচ্ছে। তাহলে ডবল বন্ডের ক্ষেত্রে বন্ড লেন্থ কিন্তু শর্ট হয় than the carbon carbon single bond. You have already read that the pi bond is weaker. Already পড়েছো bond, weaker bond due to poor sidewise overlapping between two p orbitals. Already আমি এখানে বললাম যে একটা স্ট্রং সিগমা বন্ড থাকে, এইভাবে পড়বে যে কার্বন কার্বন ডবল বন্ড যার মধ্যে একটা সিগমা বন্ড থাকে যেটা খুবই স্ট্রং, যার বন্ড এনথালপিটাও বেশি আর একটা বন্ধনের থেকে। কারণটা কি, ওভারল্যাপ করছে sp2 হাইব্রিডাইজড অরবিটালস গুলো। আর একটা যে উইক পাই বন্ড থাকে সেটা কি হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়, obtained হয় কিভাবে, সাইড ওয়াইজ ওভারল্যাপিং অফ দ্য টু পি অরবিটালস অফ দ্য টু কার্বন অ্যাটমস। তাহলে সেই কারণে কি হচ্ছে, অলরেডি আমরা পড়েছি পাই বন্ড ইজ উইকার বন্ড ডিউ টু পুয়ার সাইড ওয়াইজ ওভারল্যাপিং বিটুইন দ্য টু পি অরবিটালস। Thus, presence of pi bond makes the alkene behave as source of loosely held mobile electron. এবারে এই যে গতিশীল যে ইলেকট্রন, এখানে মোবাইল ইলেকট্রন বলতে গতিশীল যে ইলেকট্রনস গুলো কি হচ্ছে না, গতিশীল ইলেকট্রনস গুলোকে লুজলি ধরে রাখছে, লুজলি ধরে রাখছে, যে বেঁধে রাখে না সেটা খুব লুজ হয়ে যায়। ঠিক আছে, সোর্স অফ লুজলি হেল্ড মোবাইল ইলেকট্রনস। এবং অ্যালকিন গুলো এইরকম বিহেভ করে ওই পাই বন্ড প্রেজেন্স আছে বলে, কারণ উইক বন্ড, কারণ পুয়ার সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয় তাদের মধ্যে টু পি অরবিটালস গুলোর মধ্যে, সেই জন্য পাই বন্ড খুবই যেটা প্রেজেন্ট আছে উইক হয়, যেটা অ্যালকিনকে একদম লুজলি হেল্ড মোবাইল ইলেকট্রন সোর্সের মতো বিহেভ করে। Therefore, alkenes are easily attacked by reagent. সেই জন্য অ্যালকিন কি হয়, reagent বা compounds which are in search of electrons, বলছে reagent বা compounds এগুলোর সাথে কি হয় না, reagent বা compound দ্বারা ইজিলি অ্যাটাক্ট হয়ে যায়, লুজলি বাইন্ড হয়ে আছে তো না, এই যে লুজলি হেল্ড মোবাইল ইলেকট্রন, সেই কারণে যেহেতু উইক পাই বন্ড আছে, উইক পাই বন্ধন হওয়ায় লুজলি হেল্ড মোবাইল ইলেকট্রন, সেই কারণে ইজিলি অ্যাটাক হয়ে যায় বাই রিয়েজেন্ট দ্বারা অথবা কম্পাউন্ডস দ্বারা। এই রিয়েজেন্ট গুলোকে বলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। তাহলে এই রিয়েজেন্ট গুলোকে কি বলবো, ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। তাহলে প্রেজেন্স অফ উইকার পাই বন্ড মেক্স অ্যালকিন আনস্টেবল। তাহলে কি করে দিল না, যেহেতু একটা উইক পাই বন্ড, উইকার দুর্বলতর পাই বন্ড প্রেজেন্ট আছে, সেটা অ্যালকিনকে আনস্টেবল করে দেয়, আনস্টেবল মলিকিউল ইন কম্পারিজন টু অ্যালকেন, অ্যালকেনের থেকে এটার কিন্তু আনস্টেবল হয়ে যায়। দাস alkenes can be changed into single bond compounds by combining with the electrophilic reagent. ওই যে যেহেতু পাই বন্ড উইকার পাই বন্ড, তাই জন্য এরা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট দ্বারা ইজিলি অ্যাটাক্ট হয়, সেই জন্য ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের সাথে কম্বাইন হয়ে গিয়ে অ্যালকিন চেঞ্জ হয়ে যায় সিঙ্গেল বন্ড কম্পাউন্ডে। তাহলে স্ট্রেংথ অফ দ্য ডবল বন্ড গ্রেটার হয় দেন দ্য কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ইন ইথেন। এই দেখো স্ট্রেংথ কিন্তু
কি হয় না, স্টেবিলিটিটা কিন্তু অবশ্যই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বেশি ডবল বন্ডের থেকে, কারণ অ্যালকিন গুলো আনস্টেবল হয় কম্পারিজন টু অ্যালকেন, বাট তাদের স্ট্রেংথ অফ দ্য ডবল বন্ডের স্ট্রেংথ বা বন্ড এনথালপি কিন্তু সবসময় কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের থেকে বেশি হয়। দেখো তুমি স্ট্রেংথ অফ দ্য ডবল বন্ড দেখো, বন্ড এনথালপি 681 কিলোজুল পার মোল, সেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের 348 কিলোজুল পার মোল। তাহলে বুঝতে পারছো তাহলে স্ট্রেংথটা কতটা বেশি, কিন্তু স্টেবিলিটিটা অবশ্যই কার্বন কার্বন ডবল বন্ডের ক্ষেত্রে কম হয়, কারণ হচ্ছে উইকার পাই বন্ড থাকে বলে। ঠিক আছে, তাই এরা কি হয়, ইজিলি অ্যাটাক্ট হয়ে যায় বাই ইলেকট্রোফিলিক রিএজেন্ট দ্বারা, কারণ লুজলি বাইন্ড হয়ে থাকে, হেল্ড হয়ে থাকে মোবাইল ইলেকট্রনস গুলো। এইখানে দেখো অরবিটাল পিকচার্স অফ ইথিনের দিয়ে দিয়েছে ডেপিক্টিং সিগমা বন্ডস অনলি ডিটেক্ট করছে, যে সিগমা বন্ধন, এটাকে সিগমা বন্ধন ডিটেক্ট করছে। দেখো sp2 হাইব্রিডাইজড গুলো ওভারল্যাপ করেছে, তাই না, sp2 হাইব্রিডাইজড এইখান থেকে, আর একটা হচ্ছে এখান থেকে, sp2 হাইব্রিডাইজড ওভারল্যাপিং হয়েছে, sp2 হাইব্রিডাইজড অরবিটালস গুলো ওভারল্যাপ করে স্ট্রং সিগমা বন্ড তৈরি হয়। কার্বন হাইড্রোজেনও দেখো, কার্বনের সাথে হাইড্রোজেনেরও কিন্তু স্ট্রং সিগমা বন্ড তৈরি হয়েছে। এবার চলে আসি, তাহলে আমরা ইন্ট্রোডাকশন পার্ট করলাম অ্যালকিনের জন্য, তার স্ট্রাকচার করলাম, নেক্সট করব নমেনক্লেচারটা কিরম হয়, কিভাবে এদের আমি নমেনক্লেচার করতে পারবো। For nomenclature of alkenes in IUPAC system, the longest chain of carbon atoms containing the double bond is selected. Double bond select করতে হবে, numbering of the chain is done from the end which is nearer to the double bond। যেখান থেকে দেখতে হবে, তোমাকে ধরো একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে, দেখলে তুমি যে জায়গাটা থেকে একদম ডবল বন্ডের কাছাকাছি যেটা পাবে, তুমি যে কার্বনটাকে তুমি ডবল বন্ডের কাছাকাছি পাবে, সেখান থেকে তুমি নামকরণ স্টার্ট করবে, নাম্বারিং করা 1 2 3 4 করে। তাহলে নাম্বারিং অফ দ্য চেইন ডান ফ্রম দ্য এন্ড হুইচ ইজ নিয়ারার টু দ্য ডাবল বন্ড। সাফিক্সে ইন বসে, অ্যালকেনের ক্ষেত্রে যেমন এই যে অ্যাল কেন এ এন ই, তাই তো এ এন ই বসতো, আর অ্যালকিনে কি বসে এ এল কে ই এন ই, তাই তো, তাহলে ই এন ই রিপ্লেসেস এ এন ই অফ অ্যালকেন। It may be remembered that first member of alkene series CH2 replacing by C1 in CnH2n known as methane, তাই তো, but has a very short life. এদের ভেরি শর্ট লাইফ, অ্যাজ অলরেডি মেনশনড, যে ফার্স্ট স্টেবল মেম্বার অফ দ্য অ্যালকিন সিরিজ ইজ C2H4। এখানে কিন্তু যেহেতু মানে তোমার মিথেনের ক্ষেত্রে কি হবে, দুটো হাইড্রোজেনকে যদি কমিয়ে দিই, আমাদের CH4 তো মিথেন ছিল, এক্ষেত্রে দুটো হাইড্রোজেনকে যদি কমিয়ে দিই CH2 হয়ে যাচ্ছে, তাহলে এটার মানে শর্ট লাইফ হয়ে যাচ্ছে, ভেরি শর্ট লাইফ হয়ে যাচ্ছে। সেই কারণে মিথিন এটা হয় না, অ্যালকিন থেকে তোমার ইথিন থেকে হয় C2H4। ফার্স্ট স্টেবল মেম্বার অফ অ্যালকিন সিরিজ হচ্ছে C2H4 নোন অ্যাজ ইথিলিন, বা তুমি ইথিন বলতে পারো, কমন নেম হচ্ছে ইথাইলিন, আর ইউপ্যাকে হচ্ছে ইথিন। এখানে আরো কিছু ইউপ্যাক নেম দেওয়া আছে, এবার তোমাকে স্ট্রাকচার গুলো বুঝতে হবে। ধরো তোমাকে এই স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে, বলেছে এটা নেমটা কি হবে, তাহলে প্রথম দেখে নিতে হবে তোমার কাছে কটা কার্বন আছে, তাহলে কটা কার্বন আছে সেই অনুযায়ী হচ্ছে প্রোপেন প্রোপিন, মোট কথা ডবল বন্ড আছে মানে অ্যালকিন হবে, সেক্ষেত্রে প্রোপিন হবে, কারণ হচ্ছে যে তুমি এখান থেকে আবার এখানে ধরো এই যে এখান থেকে ধরো 1 নম্বর কেন ধরবে এখান থেকে, কারণ ডবল বন্ডটা এই কার্বনের কাছে আছে, ঠিক আছে, সেই জন্য 1 নম্বর এটাকে ধরলে, 2 নম্বর 3 নম্বর। এবার ধরো সাপোজ এই 2 নম্বরের জায়গায় CH3 বসানো রইলো, তাহলে 2 মিথাইল প্রোপেন প্রোপিন। হ্যাঁ, আবার এইটা তুমি যদি ফলো করো, এইভাবে বাকিগুলো সেম ভাবেই রয়েছে। এইটাতে দেখো 2 মিথাইল প্রোপ 1 ইন, এটাও হতে পারে। আবার এটা 3 নম্বর পজিশনে, এটাকে আমরা 1 2 3 4, কেন এটাকে 2 নম্বর এই দিক থেকে আমরা 1 2 3 4 কাউন্ট করলাম, সেটা কিন্তু আমরা একটু আগেই পড়লাম, যে কার্বনের একদম কাছাকাছি ডবল বন্ডটা থাকবে সেটাকে আমরা কিন্তু না সেই অনুযায়ী নাম্বার করব।
তাহলে এই দেখো ডবল বন্ডের কাছে কোন কার্বনটা রয়েছে, এটা তো নয়, অবশ্যই এই কার্বনটা রয়েছে, তাই জন্য কিন্তু ওয়ানটা এদিক থেকে স্টার্ট করলাম। তাহলে 3 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে 3 মিথাইল বিউট 1 ইন, কেন না 4টে কার্বন রয়েছে কন্টিনিউয়াস চেন, এইভাবে নামকরণ হচ্ছে। বিউট 1 ইন, তো এটা বলাই আছে 2 ইন, বিউট 2 ইন। কেন 1 ইন কেন বলছি, কেন 1 ইন 2 ইন বললাম না, কারণ বিউট তোমার বিউট 1 ইন বললাম কারণ ডবল বন্ডটা 1 এর কাছে আছে, এক্ষেত্রে 2 এর কাছে আছে। দেখো যদি এদিক থেকে ধরি তাহলেও 2, আবার এদিক থেকে ধরি তাহলেও 2, তাই তো, তাহলে বিউট 2 ইন বলছি সেই কারণে। আবার বিউট 1,3 ডাই ইন, তার মানে ডবল বন্ড দুটো জায়গায় আছে। দেখো এইরকম যদি ডবল বন্ড দুটো জায়গায় থাকে তাহলে তোমায় কি বলতে হবে, এ দেখো তুমি যদি এদিক থেকে কাউন্ট করো 1 2 3 4, তাহলে 1 এর সাথেও আছে 3 এর সাথেও আছে, 1 এর কাছে ডবল বন্ড 3 এর কাছে ডবল বন্ড, সেক্ষেত্রে তাহলে নামটা হলো বিউটা 1,3 ডাই ইন। তাহলে এই 1 ইন 2 ইন 1,3 ডাই ইন এই ব্যাপারগুলো কিন্তু সম্পূর্ণ আসছে কোন কার্বনের কাছে ডবল বন্ডটা আছে সেই অনুযায়ী 1 ইন। যদি 1 নম্বর কার্বনের কাছাকাছিটা আমরা তো আগেই দেখে নিচ্ছি, সেই অনুযায়ী আমরা নাম্বারিং করছি, তখনই মানে আগেই দেখে নিচ্ছি যে আমরা ডবল বন্ডটা কোথায় আছে, সেই অনুযায়ী নাম্বারিংটাও করে নিচ্ছি যে 1 2 3 4 করে। এইভাবে দেখে নেব ডবল বন্ড কটা আছে, একটা যদি থাকে তাহলে সেটা 1 ইন, দুটো থাকলে 1 2 ডাই ইন, এইভাবে ট্রাই ইনও হতে পারে। এইভাবে কিন্তু জিনিসটা চলতে থাকে ইউপ্যাক নেম ওয়াইজ। তাহলে ইউপ্যাক নেমই তোমাদের লিখতে দেয়, কমন নেম কখনোই লিখতে দেয় না। ইউপ্যাক নেমটা যেহেতু আমরা করে দেখতে পারি, তাহলে এখানেও দেখো এখানে যেহেতু কার্বনে ডবল বন্ডটা এইখানটা করে আছে, ডবল বন্ডটা যেহেতু এইখানে আছে তাহলে কাছে কে আছে এইটা, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর, তারপর 2 3 4 এইভাবে হতে থাকছে। ঠিক আছে, এইভাবে কিন্তু স্ট্রাকচার অ্যান্ড ইউপ্যাক নোমেনক্লেচার করা হয়। 3 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আছে, সেই কারণে 3 মিথাইল বিউট 1 ইন। কটা কার্বন চেনে আছে দেখো 4টে, এখানে 3টে আছে তাই প্রোপ 1 ইন। এখানে তোমাদের কিছু ওই পাই ক্লাউডের স্ট্রাকচারটা দিয়েছে, পাই ক্লাউডের স্ট্রাকচারটা এখানে দিয়েছে, অরবিটাল পিকচার অফ ইথিন শোয়িং ফর্মিং পাই বন্ড অ্যান্ড পাই ক্লাউড অ্যান্ড বন্ড অ্যাঙ্গেল বন্ড লেন্থ। এটা হচ্ছে তোমার পাই বন্ড ফরমেশন হয়েছে, পাই বন্ড ফরমেশন হচ্ছে, এটা হচ্ছে পাই ক্লাউড তৈরি হয়েছে, আর এটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল আর বন্ড লেন্থ দেওয়া আছে। এবার আমরা চলে যাই একটু আইসোমারিজমে, আমরা পড়বো হচ্ছে তোমার আইসোমারিজম। আচ্ছা, অ্যালকিন শো বোথ স্ট্রাকচারাল আইসোমারিজম অ্যান্ড জিওমেট্রিক্যাল আইসোমারিজম। দেখো স্ট্রাকচারাল আইসোমারিজম দেখাতে পারে, আবার জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাতে পারে কিন্তু অ্যালকিন, মনে রাখবে স্ট্রাকচারাল অ্যান্ড জিওমেট্রিক্যাল। স্ট্রাকচারাল আইসোমারিজম বলতে কি বোঝায়, অ্যাজ ইন ধরো অ্যালকেন, ইথিন and propenes can have only one structure, but alkenes higher than propene have different structure. মানে অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু ইথেন প্রোপেন এগুলো কিন্তু অনলি একটা করেই স্ট্রাকচার ছিল, অ্যালকিনের ক্ষেত্রে যদি প্রোপিনের উপরে যাই তাদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার তুমি পাবে। অ্যালকেন প্রসেসিং অ্যালকিন C4H8 as molecular formula। এবার দেখো তিনটে ভাবে কেমন করে আমরা লিখতে পারি, এই যে বিউট 1 ইন বিউট 2 ইন, মলিকিউলার ফর্মুলা কিন্তু সবার ক্ষেত্রে C4H8, 4টে কার্বন 8টা হাইড্রোজেন, সবার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা একই, কিন্তু আমি ডিফারেন্ট ভাবে লিখতে পারি। দেখো তাহলে CH2 এইভাবে 4টে কার্বন আমি ফার্স্টে লিখে নিচ্ছি, তারপরে একটা জায়গায় ডবল বন্ড রাখছি, তাহলে সেটা আমি এই ধারটাতেও রাখতে পারি, আবার এই মিডিলটাতেও রাখতে পারি যেটা পরেরটায় দিয়েছে। তখন জাস্ট বিউট 1 ইনের জায়গায় যেহেতু 1 এর কাছে ডবল বন্ড আছে তাই 1 ইন আমরা একটু আগেই পড়লাম। এবার 2 নম্বরের কাছে যেহেতু ডবল বন্ডটা আছে তাই হচ্ছে বিউট 2 ইন। দেখো দুটো ফর্মুলা কিন্তু একই C4H8, কিন্তু তার নামটা আলাদা হয়ে যাচ্ছে, ইউপ্যাক নেম কিন্তু বিউট 1 ইন বিউট 2 ইন হচ্ছে। আবার এইটা যদি বলি দেখো C4H8 4টে কার্বন আর 8টা হাইড্রোজেনই রয়েছে,
অথচ কি হচ্ছে দেখো, CH2 ডবল বন্ড C, জাস্ট আমরা আরেকটা যে কার্বন সেটাকে ব্রাঞ্চ হিসেবে লিখলাম, চেনটার জাস্ট আলাদা হয়েছে, ব্রাঞ্চ হিসেবে লিখলাম, কন্টিনিউয়াস চেনে না লিখে ব্রাঞ্চ হিসেবে লিখেছি, সেই জন্য কি হয়ে গেল 2 মিথাইল প্রোপ 1 ইন, একের সাথে আছে যেহেতু মানে তোমার ডবল বন্ডটা, তাই প্রোপ 1 ইন হয়ে গেল, তাহলে 2 মিথাইল প্রোপ 1 ইন, তাহলে 1 2 3 এগুলো হচ্ছে ফর্মুলা এক, কিন্তু তাদের গঠনটা আলাদা। তাহলে স্ট্রাকচার তুমি যদি আগেরটা 1টা দেখো আর 3 দেখো, 1 and 3 and 2 and 3 are the example of chain isomer, তাই তো, এরা পরস্পরের চেন আইসোমার, 1 and 3 and 2 and 3 পরস্পরের চেন আইসোমার হলো, কন্টিনিউয়াস চেনে আছে, এটা হচ্ছে তোমার ব্রাঞ্চ চেনে আছে, আর স্ট্রাকচার 1 and 2 এটা হচ্ছে পজিশন আইসোমার, 1 3 and 2 and 3 এটা হচ্ছে চেন আইসোমার, আর তোমার 1 and 2 মানে এই দুটো কি হচ্ছে জাস্ট পজিশন, ডবল বন্ডের পজিশনটা এখানে ছিল, পরেরটায় জাস্ট এখানে হয়ে যাচ্ছে, সেই জন্য 1 and 2 টাকে বলে পজিশন আইসোমার, বোঝা গেল, তাহলে চেন আইসোমারিজম, পজিশন আইসোমার। নেক্সট আছে তোমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজমে দেখো, doubly bonded carbon atom have to satisfy the remaining two valence by joining to two atoms or groups. If the two atoms or groups attached to each carbon atom are different, they can be represented as YXC double bond CXY like structure. কেমন দেখো তোমরা এইগুলো বলো তো, এগুলো সম্পূর্ণ স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে, স্ট্রাকচারটা যতক্ষণ না দেখবে ততক্ষণ কিন্তু তোমার এগুলো ক্লিয়ার হবে না। এখানে কি বলছে দেখো, তাহলে এই যে C ডবল বন্ড C, কার্বন ডবল বন্ড C, তাহলে YXC ডবল বন্ড YCX, ঠিক আছে, YXY CXY এইভাবে লিখেছে, যেটা এই যে এইটা, এবার এটাকেই রিপ্রেজেন্ট করেছে দেখো দুটো ভাবে, একটা এইভাবে করতে পারি, দেখো কার্বন কার্বন ডবল বন্ড, তার লেফট সাইডে দুটোই X আছে, রাইট সাইডে দুটোই Y আছে, আবার আমরা একদিকে XY আবার এটাকে YX, এই রকম স্ট্রাকচারেও তো লিখতে পারি, তাই তো, দুটো ভাবেই আমরা লিখতে পারি, এক্স দুটো, একদিকে দুটো একই অ্যাটম আর একদিকে দুটো একই অ্যাটম, বা একদিকে এক্স ওয়াই আর একদিকে ওয়াই এক্স, এইভাবে মানে অল্টারনেট করে লিখতে পারি, দুটো ওয়ে আছে, ঠিক আছে, রিপ্রেজেন্টেড ইন স্পেস ইন দ্য ফলোইং টু ওয়েজ। বলছে এবার এতে, এর মধ্যে দুটো আইডেন্টিক্যাল অ্যাটমস, দ্যাট ইজ বোথ দ্য এক্স অর বোথ দ্য ওয়াই, both the x both the y on the lie on the same side of the double bond, double bond এর সেম সাইডে, একটা সাইডে দুটোই x আছে আর একটা সাইডে দুটোই y আছে, বাট বি তে কি হচ্ছে 2x or 2y lie across the double bond, তাই না, একদম অ্যাক্রস করে, এই যে x অ্যাক্রস করে এইদিকে x, এইদিকে x, এদিকে y এদিকে y, or on the opposite sides of the double bond, across the double bond অথবা opposite side of the double bond এ রয়েছে। This results in different geometry of A and B, সেই কারণে কি হয় different geometry দেখা যায়, তার মানে that is disposition of atom or group in space in the two arrangements are different, therefore they are stereoisomer। এবার A and B এটাকে বলছি স্টিরিও আইসোমার, ঠিক আছে, যেখানে ডিসপোজিশন হচ্ছে অ্যাটমস অর গ্রুপগুলো ইন স্পেস ইন দ্য টু অ্যারেঞ্জমেন্টস ইজ ডিফারেন্ট, দেয়ারফর দে আর স্টিরিও আইসোমার, টার্মগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দে উড হ্যাভ দ্য সেম জিওমেট্রি যদি অ্যাটমস অর গ্রুপস অ্যারাউন্ড দ্য কার্বন কার্বন বন্ড ক্যান বি রোটেটেড, বাট রোটেশন অ্যারাউন্ড কার্বন কার্বন ডবল বন্ড ইজ নট ফ্রি। তাহলে দে উড হ্যাভ সেম জিওমেট্রি, সেম জিওমেট্রি কখন হবে না, সেম জিওমেট্রি তখনই হবে যখন দে উড হ্যাভ দ্য সেম জিওমেট্রি ইফ atoms or groups around carbon carbon double bond can be rotated but rotation not free, rotation around carbon double bond carbon is not free, rotate হবে অ্যাটম বা গ্রুপস গুলো কার্বন কার্বন ডবল বন্ডের চারিদিকে, বাট রোটেশনটা ফ্রি হবে না, নট ফ্রি, তাহলে ইট ইজ রেস্ট্রিক্টেড, প্রথমেই বলে দিলাম কিন্তু এটা কিন্তু রোটেটেড হবে কিন্তু রোটেশন নট ফ্রি,
It is restricted. For understanding this concept, তুমি দুটো piece of strong cardboard নিতে পারো, join করে দিতে পারো with the help of two nails. Hold one cardboard in your one hand and try to rotate the other. হবে কি? হবে না. Can you really rotate to other cardboard? The answer is no, because of the rotation is restricted. Rotation around the carbon-carbon double bond is not free. This illustrates that the restricted rotation of atoms or groups around the doubly bond carbon atoms gives rise to different geometries of such compounds. এটাকেই বলে the stereoisomers of this type geometrical isomer. এটাকেই কিন্তু geometrical isomer বলা হয়। ঠিক আছে, restricted rotation of atoms or groups around the double bonded carbon atoms gives rise to different geometry of the such compound. এই টাইপের স্টিরিওআইসোমারদের বলে জিওমেট্রিক্যাল আইসোমার। তাহলে the isomer of the type A in which two identical atoms or groups lie on the same side, তাই না, x দুটোই সেম সাইডে রয়েছে, এই ধরনের আইসোমার যদি হয়, টু আইডেন্টিক্যাল অ্যাটমস অর গ্রুপস, সেখানে অ্যাটম না থেকে CH3 গ্রুপ হতে পারে বা CH2H5 গ্রুপ রয়েছে, এটাও হতে পারে, তো সেম সাইডে যখন থাকে তাকে সিস আইসোমার বলা হয়। এগুলো কিন্তু বলছি না, হাইড্রোকার্বন চ্যাপ্টারটা হচ্ছে অর্গানিকের একদম বেস ক্লিয়ারেন্সের চ্যাপ্টার, বা তোমার যে আগের চ্যাপ্টারটা আছে সাব বেসিক প্রিন্সিপাল, এই দুটো চ্যাপ্টার হচ্ছে 11-এর ভীষণ ভালো করে পড়তে হয় অর্গানিকের একদম এই নামগুলো ক্লিয়ার করার জন্য, বা এই সিস আইসোমার, ট্রান্স আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার, টরশনাল স্ট্রেন, এই জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। তাহলে সেম সাইডে থাকলে সেটা হচ্ছে সিস আইসোমার, এন্ড দ্য আদার আইসোমার অফ দ্য টাইপ বি, যেখানে আইডেন্টিক্যাল অ্যাটম আর গ্রুপ লাই অন দ্য অপোজিট সাইড অফ দ্য ডবল বন্ড, তাকে বলবো ট্রান্স আইসোমার। দাস সিস এন্ড ট্রান্স আইসোমার হ্যাভ দ্য সেম স্ট্রাকচার বাট ডিফারেন্ট কনফিগারেশন, মানে অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটম অর গ্রুপস ইন স্পেস। বুঝলে? তাহলে এটার কিন্তু সেম, তোমার স্ট্রাকচারটা সেম কিন্তু কনফিগারেশনটা আলাদা। সেখানেই বলছে দেখো অ্যারেঞ্জমেন্টটা, তাহলে কনফিগারেশনটা ডিফারেন্ট হচ্ছে, স্ট্রাকচার কিন্তু সেম রয়েছে। Due to different arrangement of atoms or groups in space, these isomer differ in their properties. যেহেতু এদের অ্যাটম আর গ্রুপগুলো ডিফারেন্ট কনফিগারেশন, সেই জন্য এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ডাইপোল মোমেন্ট, সলিউবিলিটি এগুলোও ডিফারেন্ট হয়। এবার জিওমেট্রিক্যাল বা সিস ট্রান্স আইসোমার অফ দ্য বিউট টু ইন, এটা দেখানো হয়েছে, দেখো এ দেখো দুটো কিন্তু সেম পজিশনে রয়েছে, তাহলে এটা কি হবে, সিস, দুদিকেই একটা সাইডে কিন্তু অ্যাটমস বা গ্রুপস কিন্তু সেম রয়েছে, আইডেন্টিক্যাল অ্যাটম, ঠিক আছে, আবার এইদিকে দুটোই এইচ রয়েছে, তাহলে সিস বিউট টুইন বলবো সেটাকে। আর ট্রান্স বিউট টুইন কখন বলছি, যখন ক্রস করে, এক ক্রস করে রয়েছে বা তোমার অপোজিট সাইডে রয়েছে। তাহলে সিস ফর্ম অফ অ্যালকিন ফাউন্ড টু বি মোর পোলার দ্যান দ্য ট্রান্সফর্ম, তাহলে সিস ফর্ম কিন্তু ট্রান্সফর্মের থেকে মোর পোলার হয়। ফর এক্সাম্পল দেখো ডাইপোল মোমেন্ট অফ দ্য সিস বিউট টুইন হচ্ছে 0.33, যেখানে ট্রান্সের হচ্ছে 0, তাহলে দেখো ট্রান্সের ক্ষেত্রে 0, সিসের ক্ষেত্রে 0.33, সিস ফর্মের পোলারিটি বেশি। or it can be said that trans butte twin non polar, এটাও বলা যেতে পারে, 0 না বলে আপনার 0 মানে কি, সে পোলারিটি তো কিছুই নেই তার মধ্যে, তাই না, তার মানে trans butte twin is non polar, এটাও বলা যেতে পারে। This can be understood by drawing geometries of the two form as given below, from which it is clear that trans butte twin two methyl groups are opposite direction। এই যে এইটা দেখেই তুমি দেখো বুঝতে পারছো যে এইদিকে দুটো কিন্তু অপোজিট ডিরেকশনে রয়েছে, দুটো মিথাইল গ্রুপ কিন্তু অপোজিট ডিরেকশনে রয়েছে, তাহলে ডাইপোল মোমেন্ট কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, তো কার্বন আর CH3 এর মধ্যে, কার্বনের সাথে CH3 এর ডাইপোল মোমেন্ট ক্যান্সেল হয়ে গেল, তো কারণ টু মিথাইল গ্রুপস আর ইন অপোজিট ডিরেকশন, তাই জন্য ট্রান্স ফর্মটা কি হয়ে গেল, ট্রান্স বিউট টু ইন নন পোলার হয়ে গেল, ডাইপোল মোমেন্ট 0, ডাইপোল মোমেন্ট আগের পেজটাতেও পড়লাম ডি বাই, আর এটা হচ্ছে 0.33 ডি বাই, ঠিক আছে। সিস বিউট টুইন যেহেতু একদম ওটা সেম ডিরেকশনে আছে, মানে দুটোই দেখো, এটাও এই মিথাইল গ্রুপটাও এই ডিরেকশনে,
এই মিথাইল গ্রুপটাও কিন্তু এই ডিরেকশনে সেম ডিরেকশনে আছে বলে কার্বন মিথাইল বন্ডসটা বন্ডের ডাইপোল মোমেন্টটা কিন্তু 0.33 হয়, কিন্তু এটার ক্ষেত্রে অপোজিট ডিরেকশনে থাকে ট্রান্সের ক্ষেত্রে, তাই জন্য কি হয়, এটাই হচ্ছে মেন কারণ, অপোজিট ডিরেকশনে দুটো মিথাইল গ্রুপস আছে, সেই জন্য ডাইপোল মোমেন্ট হয়ে যাচ্ছে 0, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ইন দ্য কেস অফ সলিড ইট ইজ অবজার্ভ দ্যাট ট্রান্স আইসোমার হ্যাজ হায়ার মেল্টিং পয়েন্ট দ্যান দ্য সিস ফর্ম। ট্রান্স আইসোমারের কিন্তু মেল্টিং পয়েন্টটা বেশি হয় সিসের থেকে, এটা মনে রাখবে একটু। এছাড়া আমরা যেমন YXC বা CXZ এইভাবে লিখতে পারি, সেরকম বাবা আবার XYC CZW এই হিসেবেও লিখতে পারি, অন্য গ্রুপ প্রেজেন্ট আছে এটাও তো হতে পারে। এবার চলে যাচ্ছি আমরা প্রিপারেশনে, কি করে অ্যালকিনকে প্রিপেয়ার করব। অ্যালকিন আমরা কি করে প্রিপেয়ার করব, প্রথমেই আছে ফ্রম অ্যালকাইন থেকে। তাহলে ফ্রম অ্যালকাইন থেকে, অ্যালকাইন মানে কিন্তু প্রথমেই বলেছি তাই তো, অ্যালকাইন মানে কিন্তু প্রথমেই বলেছি যে যার মধ্যে ট্রিপল বন্ড আছে অ্যালকাইন মানে, তাহলে অ্যালকাইনস অন পার্শিয়াল রিডাকশন করব, মানে আংশিকভাবে এর বিজারণ করব। অ্যালকাইনস অন পার্শিয়াল রিডাকশন উইথ ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ডাইহাইড্রোজেন in the presence of palladized charcoal partially deactivated with poisons like ধরো sulfur compounds or quinoline give alkene। তাহলে from alkyne থেকে কিভাবে করব, from alkynes on partial reduction করব with calculated amount of dihydrogen, কার প্রেজেন্সে করব, প্যালাডাইজড চারকোলের প্রেজেন্সে, সেটা পার্শিয়ালি ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে, সেটা আবার আংশিকভাবে ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে, নিষ্ক্রিয়, আংশিকভাবে নিষ্ক্রিয়, ঠিক আছে, উইথ পয়জন দ্বারা, যেমন ধরো সালফার কম্পাউন্ড হতে পারে বা কুইনোলিন, এই পয়জন গুলো দ্বারা এরা পার্শিয়ালি ডিঅ্যাক্টিভেটেড থাকে, প্যালাডাইজ চারকোল গুলো, তার প্রেজেন্সে আমরা ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ হাইড্রোজেন যোগ করে যদি পার্শিয়াল রিডাকশন করি অ্যালকাইনের, তাহলেই পেয়ে যাব অ্যালকিন। তাহলে পার্শিয়ালি এই যে ডিঅ্যাক্টিভেটেড প্যালাডাইজড চারকোল, এটাকে বলে লিন্টলার ক্যাটালিস্ট, লিন্টলার অনুঘটক বলা হয়। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে পার্শিয়ালি ডিঅ্যাক্টিভেটেড প্যালাডাইজড চারকোল, পার্শিয়ালি ডিঅ্যাক্টিভেটেড প্যালাডাইজড চারকোল ইজ নোন অ্যাজ লিন্টলার ক্যাটালিস্ট। Alkene thus obtained are having cis geometry। এইভাবে যদি আমরা রিঅ্যাকশনটা করি অ্যালকাইনের সাথে, তাহলে কিন্তু আমরা সিস অ্যালকিন পাবো অ্যালকাইন থেকে। কিন্তু যদি অ্যালকাইনকে রিডাকশন করি সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়ার সাথে, সোডিয়ামের রিঅ্যাকশন করাই, যদি লিকুইড অ্যামোনিয়ার মধ্যে সোডিয়াম রেখে যদি রিডাকশন করাই, তাহলে কিন্তু ট্রান্স অ্যালকিন পাবো। তাহলে বুঝলে যে আমরা লিন্টলার অনুঘটক দিয়ে যদি করি, তাহলে কিন্তু তুমি সিস জিওমেট্রি পাচ্ছ, আর অ্যালকাইন অন রিডাকশন উইথ সোডিয়াম in liquid ammonia form trans alkene। ঠিক আছে, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে সিস অ্যালকিন কখন পাবো, ট্রান্স অ্যালকিন কখন পাবো। এই দেখো, এই হচ্ছে সেই দুটো এক্সাম্পল, এই দুটো অ্যালকাইন দেখো ট্রিপল বন্ড আছে, মানেই হচ্ছে সেটা অ্যালকাইন, ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ডাইহাইড্রোজেন, প্যালাডিয়া, এটা হচ্ছে কি লিন্টলার, তো এই যে প্যালাডাইজড চারকোল, প্যালাডাইজড পিডি স্ল্যাশ দিয়ে সি লেখা থাকবে, সেটাই মানে হচ্ছে প্যালাডাইজড চারকোল। দেখো সিস অ্যালকিন পেয়েছি এখানে, আর যদি আমরা এনএ সোডিয়াম ইন লিকুইড না তোমার অ্যামোনিয়া, তাহলে কিন্তু ট্রান্স অ্যালকিন পাবো। ডাইহাইড্রোজেনটা কমন থাকছেই, জাস্ট এখানে প্যালাডাইজ চারকোলের বদলে লিন্টলার ক্যাটালিস্টের বদলে যদি এনএ লিকুইড NH3 দেওয়া থাকে, আর অপশনে দেওয়া থাকে এই রিঅ্যাকশনটা দিয়ে অপশনে লেখা থাকলে এরকম সিস ট্রান্স বলে বা অন্য নাম দিয়ে অপশন দিল, তাহলে বুঝে নিতে হবে যে ট্রান্স অ্যালকিন এখানে তৈরি হবে অ্যালকাইন থেকে, কারণ এখানে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া আছে। এছাড়া ইথাইন থেকে ইথিন, মানে অ্যালকাইন থেকে প্যালাডাইজ চারকোল দিলে ইথিন, বা প্রোপাইন থেকে প্রোপিন তৈরি হতে পারে, ঠিক আছে। এবার আরেকটা হতে পারে ফ্রম অ্যালকিল হ্যালাইড থেকে, অ্যালকিল হ্যালাইড থেকেও কিন্তু ফরমেশন হতে পারে। কিরম করে দেখো না, অ্যালকিল হ্যালাইডস মানে হচ্ছে আর এক্স, এখানে হচ্ছে অ্যালকিল গ্রুপ থাকে, আর এক্স হচ্ছে তোমার ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যা হ্যালোজেন আছে আর কি, হ্যালাইডস গুলো আছে। তো অ্যালকিল হ্যালাইডস কে হিট করো, অ্যালকিল হ্যালাইড কে হিট করো উইথ অ্যালকোহলিক পটাশ, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ডিজলভড আছে অ্যালকোহলে,
অ্যালকোহলিক পটাশ মানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ডিজলভড ইন অ্যালকোহল, সে ইথানল বলতে পারো। এরা কি করে, যখন তুমি অ্যালকোহলিক পটাশের সাথে হিট করছো অ্যালকিল হ্যালাইডকে, এরা কি করবে, এলিমিনেট করে দেবে, এটা পড়বে, এলিমিনেট করে দেবে ওয়ান মলিকিউল অফ হ্যালোজেন অ্যাসিড টু ফর্ম অ্যালকিন। দিস রিঅ্যাকশন, তাহলে ওয়ান মলিকিউল হ্যালোজেন অ্যাসিডকে এলিমিনেট করে দেবে। দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ ডিহাইড্রোহ্যালোজেনেশন। ডিহাইড্রোহ্যালোজেনেশন, ওকে, তার মানে দ্যাট ইজ রিমুভাল অফ হ্যালোজেন অ্যাসিড। এটার নাম তাহলে কি, যখন অ্যালকিল হ্যালাইড থেকে ওয়ান মলিকিউল অফ হ্যালোজেন অ্যাসিড এলিমিনেট হয়ে যাচ্ছে, যখন অ্যালকোহলিক পটাশ দিয়ে হিট করছি, তাকে বলবো ডিহাইড্রোহ্যালোজেনেশন, তার মানে রিমুভাল অফ হ্যালোজেন অ্যাসিড, রিমুভাল অফ হ্যালোজেন অ্যাসিড। দিস ইজ দ্য এক্সাম্পল অফ বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। কেন বিটা এলিমিনেশন রিঅ্যাকশন বলবো, কারণ এখানে হাইড্রোজেন অ্যাটমও এলিমিনেটেড হচ্ছে ফ্রম দা বিটা কার্বন অ্যাটম থেকে। বিটা কার্বন অ্যাটম কোনটা হয়, কার্বন অ্যাটম নেক্সট টু দা কার্বন অ্যাটম যেটার সাথে হ্যালোজেন অ্যাটাচ হয়ে আছে, সেটা যেটার সাথে হ্যালোজেনটা অ্যাটাচ হয়ে আছে সেটা হচ্ছে আলফা, আর তারপরেরটা হয় বিটা, এইভাবে তারপরেরটা হচ্ছে গামা, এইভাবেই তো আলফা কার্বন, বিটা কার্বন, গামা কার্বন আমরা পড়েছি। তাহলে এটাকে দিস এক্সাম্পল অফ বিটা এলিমিনেশন রিঅ্যাকশন since hydrogen atom is eliminated from the beta carbon atom। এই দেখো সেই রিঅ্যাকশন যার সাথে হ্যালোজেনটা যুক্ত হয়ে আছে সেটা হচ্ছে কি না আলফা কার্বন, তারপরের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। এই বিটা কার্বন থেকে এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন এই হাইড্রোজেন একটা হাইড্রোজেন কিন্তু রিমুভ হয়ে যায়, তাই এই রিঅ্যাকশনকে বিটা এলিমিনেশনও বলা হয়। আর যেহেতু তোমার হ্যালোজেন অ্যাসিড রিমুভ হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু অ্যালকোহলিক দেখো KOH প্রেজেন্ট আছে, হিট করছি, ঠিক আছে, অ্যালকিল হ্যালাইডের সাথে, তাহলে কিন্তু আমরা এখানে অ্যালকিন পেয়ে যাচ্ছি। দেখো CH2 মানে আমরা কিন্তু এখানে ইথিন পেয়েছি। তাহলে নেচার অফ দ্য হ্যালোজেন অ্যাটম আর অ্যালকিল গ্রুপ ডিটারমাইন করবে রেট অফ দ্য রিঅ্যাকশন, মানে রিঅ্যাকশন রেটটা কেমন হবে সেটা কিন্তু হ্যালোজেন অ্যাটমটার নেচার বা অ্যালকিল গ্রুপটার নেচার ডিটারমাইন করবে। ইট ইজ অবজার্ভ দ্যাট ফর হ্যালোজেন রেট হয় আয়োডিনের সব থেকে বেশি, ব্রোমিনের তারপর, তাহলে আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন, আয়োডিনের কিন্তু সব থেকে বেশি হয়, ঠিক আছে। আয়োডিনের যদি বসে তাহলে কিন্তু তার রিঅ্যাকশন রেট সব থেকে বেশি, আর যদি সেটা অ্যালকিল গ্রুপটার নেচার, তাহলে একদম ভালো করে কিন্তু এটা এমসিকিউ এর জন্য পড়ে নেবে যে হ্যালোজেন অ্যাটমটার নেচার মানে সেটা উপর নির্ভর করে, তাহলে আয়োডিনের সব থেকে বেশি রিঅ্যাকশন রেট, তারপর ব্রোমিনের, তারপর ক্লোরিনের, আর অ্যালকিল গ্রুপের নেচারের উপর ডিপেন্ড করে। যদি 3 ডিগ্রি অ্যালকিল হয় তাহলে সেটা সব থেকে বেশি তার রিঅ্যাকশন রেট, তারপর সেকেন্ডারি, তারপর প্রাইমারি সব থেকে কম। নেক্সট আছে ভিসিনাল ডাইহ্যালাইডস থেকে, ভিসিনাল ডাইহ্যালাইড, ফ্রম ভিসিনাল ডাইহ্যালাইড থেকে কিভাবে তুমি অ্যালকিন প্রিপেয়ার করতে পারো, সেখানে দেখো তাহলে ফ্রম ভিসিনাল তোমার ডাইহ্যালাইড থেকে, ডাইহ্যালাইডস in which two halogen atom are attached to two adjacent carbon atom are known as vicinal dihalide। তাহলে vicinal dihalide কখন বলবো, ডাইহ্যালাইডস যেখানে দুটো হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ হয়ে আছে টু অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটম, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি, তাহলে দেখো দুটো পাশাপাশি কার্বন অ্যাটমের সাথে দুটো হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ হয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছে, সেটাকে বলে ভিসিনাল ডাইহ্যালাইডস। দুটো হ্যালোজেন অ্যাটম রয়েছে, দুটো পাশাপাশি কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে, তাকে বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। এবার কি করতে হবে, ভিসিনাল ডাইহ্যালাইড অন ট্রিটমেন্ট উইথ জিঙ্ক মেটাল, যদি জিঙ্ক মেটালের সাথে ট্রিট করা হয়, লস এ মলিকিউল অফ ZnX2 to form an alkene, this reaction is known as dehalogenation। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড, তাহলে অনেকগুলো কিন্তু নেম রিঅ্যাকশনও তোমরা পেয়ে গেলে, ডিহাইড্রোহ্যালোজেনেশন সেটারই নাম আবার বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, ডিহ্যালোজেনেশন পেলে, ডিহাইড্রোহ্যালোজেনেশন আলাদা আবার ডিহ্যালোজেনেশন আলাদা।
ডিহ্যালোজেনেশন হচ্ছে কি ZnX2, মানে X হচ্ছে তোমার ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন হতে পারে, ঠিক আছে, জাস্ট ZnX2 লস হয়ে যাচ্ছে জিঙ্ক মেটালের সাথে, Zn সাথে এই Br2 চলে আসছে, দুটো Br, তাই হচ্ছে ZnBr2, আর অ্যালকিন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ইথিন তৈরি হয়েছে। এই রিয়াকশনটা মনে রাখো, রিয়াকশন মনে রাখো মানে কি, তুমি থিওরিটা মনে রাখো। তাহলে ডাইহ্যালাইডস কে মানে ভিসিনাল ডাইহ্যালাইড, তার মানেটা হচ্ছে যেখানে দুটো হ্যালোজেন অ্যাটম দুটো পাশাপাশি কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ হয়ে আছে। এই ভিসিনাল ডাইহ্যালাইডস অন ট্রিটমেন্ট উইথ জিঙ্ক মেটাল লস করছে কি ZnX2 এবং অ্যালকিন ফর্ম করছে। দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ ডিহ্যালোজেনেশন। এবার হচ্ছে কি ফ্রম অ্যালকোহল বাই অ্যাসিডিক ডিহাইড্রেশন। অ্যাসিডিক ডিহাইড্রেশনের মাধ্যমে কি করে করা যেতে পারে? ইউ হ্যাভ রিড ডিউরিং নমেনক্লেচার। তাহলে অ্যালকোহল কি জিনিস পড়েছো তোমরা? হাইড্রক্সি ডেরিভেটিভস অফ অ্যালকেন। অ্যালকেনের হাইড্রক্সি ডেরিভেটিভস হচ্ছে অ্যালকোহল। দে আর রিপ্রেজেন্টেড বাই ROH, যেখানে R হচ্ছে CnH2n+2, কারণ অ্যালকেনের যে জেনারেল ফর্মুলা সেটার পরে OH বসে। তাহলে অ্যালকোহল অন হিটিং উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাহলে কি করতে হবে? অ্যালকোহল হিট করলে, অ্যালকোহলস অন হিটিং উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাহলে কিন্তু অ্যালকিন ফরমেশন হয়, সাথে কিন্তু এলিমিনেট হয় 1 molecules অফ ওয়াটার। তাহলে অ্যালকোহল অন হিটিং উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ফর্ম করে অ্যালকিন with the elimination of 1 molecule of water. Since a water molecule is eliminated from alcohol molecule in the presence of acid, সেই কারণে এটাকে অ্যাসিডিক ডিহাইড্রেশন অফ অ্যালকোহল বলা হয়। তাহলে যেহেতু এই রিঅ্যাকশনে ওয়াটার মলিকিউল এলিমিনেটেড হয়ে যাচ্ছে, কোথা থেকে? না অ্যালকোহল থেকে, কার প্রেজেন্সে? অ্যাসিডের প্রেজেন্সে, সেই কারণে দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ অ্যাসিডিক ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। তাহলে দিস রিঅ্যাকশন অলসো, এটাকেও কিন্তু তুমি বিটা এলিমিনেশন রিঅ্যাকশন বলতে পারো, কারণ দেখো এখানে OH গ্রুপটা আছে, তো এখানে OH গ্রুপ আছে, সেই জন্য এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তারপরেরটা কি হবে? বিটা হবে, ঠিক আছে, যেখানে এক্স অ্যালকোহল গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ যুক্ত রয়েছে সেটাকে বলছি হচ্ছে আমরা আলফা কার্বন, তারপরেরটা হচ্ছে বিটা, সেখান থেকে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন রিমুভ হয়ে যায়, ঠিক আছে। OH গ্রুপ টেকস আউট 1 হাইড্রোজেন অ্যাটম ফ্রম দ্য বিটা কার্বন অ্যাটম, সেই নিয়েই তো একটা OH আর একটা H নিয়েই তো এই H2O বেরোচ্ছে, আর ইথিন পড়ে থাকছে, তাহলে দেয়া হয়েছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে। তাহলে দিস রিঅ্যাকশন ইজ অলসো দ্য এক্সাম্পল অফ বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, সিন্স OH group takes out 1 hydrogen atom from the beta carbon atom. আশা করি বোঝা গেছে, আশা করছি এই যতটা পড়ালাম ততটা তোমাদের বোঝা গেছে। নেক্সট প্রপার্টিস আছে, আর একটা নেক্সট ক্লাসে পড়াবো। অল্প অল্প করে পড়ানোর কারণ হচ্ছে তোমাদের এইটাই। তাহলে আমরা একবার প্রথম থেকে দেখে নিই আমরা কি কি পড়লাম, মেন টপিক গুলো দেখে নিই। অ্যালকিন পড়েছি, যেখানে তোমাদের জেনারেল ফর্মুলা CnH2n, যেখানে অ্যালকেনের থেকে দুটো হাইড্রোজেন কম থাকছে, ঠিক আছে, অ্যাটলিস্ট 1 ডবল বন্ড থাকতেই হবে, তাই তো? আচ্ছা, ফার্স্ট মেম্বার হচ্ছে আমাদের ইথিন, ফার্স্ট মেম্বার হচ্ছে ইথিন। স্ট্রাকচারে পড়েছি একটা স্ট্রং সিগমা বন্ড, একটা উইক পাই বন্ড থাকে, সাইড ওয়াইজ ওভারল্যাপ করে থাকে, পুওর সাইড ওয়াইজ ওভারল্যাপিং এর জন্য কি হয়? পাই বন্ড উইকার বন্ড হয়। নেক্সট পড়েছি এটা কিন্তু অ্যালকিনস গুলো ইলেকট্রোফিলিক রিএজেন্ট দ্বারা একদম ইজিলি অ্যাট্রাক্ট হয়ে যায়, কারণ উইক পাই বন্ড থাকে যেহেতু, তাই মোবাইল ইলেকট্রনস গুলো লুজলি হেল্ড হয়ে থাকে, তাই ইজিলি ইলেকট্রোফিলিক রিএজেন্ট দ্বারা অ্যাটাক হয়ে যায়। এই উইকার পাই বন্ড প্রেজেন্ট থাকে বলে অ্যালকিন গুলো আনস্টেবল হয় অ্যালকেনের থেকে। অ্যালকিন কিন্তু চেঞ্জ হয়ে যায় ইলেকট্রোফিলিক রিএজেন্টের সাথে যখন কম্বাইন হয় না, সেটা সিঙ্গেল বন্ড কম্পাউন্ডে চেঞ্জ হয়ে যেতে পারে। ডবল বন্ডের স্ট্রেংথ কিন্তু সিঙ্গেল বন্ডের থেকে বেশি হয় অবশ্যই, ঠিক আছে। নেক্সট পড়েছি এই ডায়াগ্রামটা, নেক্সট নমেনক্লেচার পড়েছি। নমেনক্লেচারের ক্ষেত্রে অ্যালকেনের ANE এটা রিপ্লেস হয়ে গিয়ে কি বসে? না ENE বসে, তাই তো, ENE বসে, এটা জেনেছি। এছাড়া কি জেনেছি? না যেখানে আমরা ধরো ডবল বন্ডটা যে জায়গায় আছে
তার কাছাকাছি যে কার্বনটা আছে সেখান থেকে আমরা নাম্বারিং শুরু করব কার্বনের 1 2 3 4 করে। যদি দুটো থাকে তাহলে সেই অনুযায়ী দেখো আমরা এখানে করেছিলাম যে 1 ইন বা 2 ইন, এটা হবে কখন না যে কার্বনের সাথে ডবল বন্ডটা লেগে থাকবে সেটার সঙ্গে নামকরণটা হচ্ছে। বিউট 2 ইন, বিউট 1 3 কেন হলো না দুটো 1 এর জায়গায় আবার 3 এর পাশে ডবল বন্ড রয়েছে, সেই কারণে বিউট 1 3 ডাইন, দুটো জায়গায় ডবল বন্ড রয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা পড়লাম, আইসোমারিজম পড়লাম, স্ট্রাকচারাল হতে পারে, সেটা কিন্তু স্ট্রাকচার ওয়াইজ দেখো তার ফর্মুলা সেম, স্ট্রাকচার গুলো আলাদা। চেন আইসোমারিজম হতে পারে বা এখানে পজিশন ওয়াইজও ডিফারেন্ট হতে পারে, পজিশনটা আলাদা, 1 and 2 এর পজিশন আলাদা, তাই জন্য এরা পরস্পরের পজিশন আইসোমার। 1 and 3 বা 2 and 3 এরা হচ্ছে পরস্পরের চেন আইসোমার। আচ্ছা, এরপর জিওমেট্রিক্যাল পড়লাম, যেখানে সিস ফরমেশন হতে পারে, ট্রান্সফরমেশন, কার্বন কার্বন ডবল বন্ডের লেফট সাইডে যদি বা যে কোনো দিকে ধরো বলছি সেম অ্যাটম রয়েছে আর একটা সাইডে সেম অ্যাটম, আর যদি অপোজিট সাইডে থাকে অ্যাটমস বা গ্রুপ গুলো তাহলে সেটা হবে ট্রান্সফর্মে হবে, তাকে স্টিরিও আইসোমার বলছি। ঠিক আছে, রোটেট হবে কিন্তু রোটেশন নট ফ্রি, রেস্ট্রিক্টেড, এইটাকে বলছি জিওমেট্রিক্যাল আইসোমার। সিস ট্রান্স পড়লাম, ডিফারেন্ট কনফিগারেশন, তাহলে এদের কিন্তু স্ট্রাকচার সেম, কনফিগারেশনটা আলাদা, তাই সেই কারণে এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট আলাদা, ডাইপোল মোমেন্টও আলাদা। সিস ফর্মের অ্যালকেনের পোলার হয় বেশি ট্রান্সের থেকে, কারণ ট্রান্সের যেহেতু মিথাইল গ্রুপ দুটো, এই যে এইখানে দুটো মিথাইল গ্রুপ অপোজিট ডিরেকশনে রয়েছে, সেই কারণে ডাইপোল মোমেন্ট 0 ক্যান্সেল হয়ে যায়, তাই জন্য ট্রান্স বিউট 2 এর ডাইপোল তোমার হচ্ছে যে নন পোলার হয়, আর সিস ফর্মটা হয় পোলার। এখানে সেটাই পড়েছিলাম। হায়ার মেল্টিং পয়েন্ট, লাস্টলি আমরা প্রিপারেশন করলাম সেটা অ্যালকাইন থেকে হতে পারে, সেই লিন্টলার ক্যাটালিস্ট ভালো করে পড়বে। যদি লিন্টলার ক্যাটালিস্ট দিয়ে আমরা মানে প্যালাডাইজ চারকোল, সেটা অবশ্যই পার্শিয়ালি ডিঅ্যাক্টিভেটেড হয়, তাকেই লিন্টলার ক্যাটালিস্ট বলে, তাহলে কিন্তু সিস জিওমেট্রি পাবো। আর যদি আমরা সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া করি তাহলে ট্রান্স অ্যালকিন পাবো অ্যালকাইনের সাথে। অ্যালকিল হ্যালাইড থেকে ডিহাইড্রো হ্যালোজেনেশন রিঅ্যাকশন হয়ে কি হয়ে যায়, হ্যালোজেন অ্যাসিড রিমুভ হয়ে যায়। ভিসিনাল হ্যালাইড, ডাইহ্যালাইড, যেখানে ডাইহ্যালাইড মানে হচ্ছে তোমার 2 হ্যালোজেন অ্যাটমস আর অ্যাটাচ হয়ে থাকে অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটমের সাথে, সেটাই হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। যদি জিঙ্ক মেটাল দিয়ে ট্রিট করি, লস এ মলিকুল অফ ZnX2, অ্যালকিন ফর্ম পরে তাকে বলে ডিহ্যালোজিনেশন। আর অ্যালকোহলস, ফ্রম অ্যালকোহল থেকে প্রিপেয়ার করতে পারি অ্যাসিডিক ডিহাইড্রেশন দ্বারা, যেখানে কি করি না এই যে ইথানল রয়েছে, যেখানে এটা বিটা এলিমিনেশনও বলতে পারি, ওএইচ গ্রুপটা রয়েছে এখানে সেটা আলফা কার্বন থেকে রিলিজ হয়ে যাচ্ছে, আর বিটা এলিমিনেশন কেন বলছি না, বিটা কার্বন থেকে হাইড্রোজেন, যে কোনো এটাও হতে পারে এটাও হতে পারে, এলিমিনেট হয়ে যাচ্ছে, তাই এটাকে বিটা এলিমিনেশন বলছি। আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দ্বারা ট্রিট করা হয়, তাহলে ইথিন তৈরি হলো 1 মলিকিউল অফ ওয়াটার লস করে। এই হচ্ছে আজকের পড়া ছিল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রপার্টিজ গুলো, কিছু ফিজিক্যাল প্রপার্টিস আছে, কিছু কেমিক্যাল প্রপার্টিস আছে অ্যালকিনের জন্য, সেটা আরেকটা ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তারপর আবার শুরু করব আমরা অ্যালকাইন। ঠিক আছে, তাহলে অ্যালকেন আর অ্যালকিন কমপ্লিট হয়ে যাবে। আস্তে আস্তে যেরকম ভাবে পড়াচ্ছি না, নোটসটা তৈরি করে ফেলো তোমরা, সেটা আমি কালকের ক্লাসেও তোমাদের বলেছি, আজকেও বলছি, নোটসটা কিন্তু একটু ভালো করে তৈরি করে ফেলো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।